জিডিবি নাম শুনছো কতজন এখানে? হাত তুলো দেখি, রেইজ ইউর হ্যান্ডস। জি বলো স্যার, দেখি কে বলতেছিলা? স্যার নাজমুল সাইফুল জিডিপি। আচ্ছা, আর আর কেউ নাম শুনো নাই এটার? না স্যার। নামই শুনো নাই? না স্যার। বলো কি? যাই হোক, তো আমাদের আজকের টপিক হলো ডিবাগিং। আমাদের লেখা প্রোগ্রামে যখন কোনো ভুল হয় অথবা আমাদের বাগ খুঁজতে হয়, তখন আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারি। যেমন ট্রেডিশনাল অনেকে যারা করে যে বিভিন্ন জায়গায় প্রিন্ট অফ স্টেটমেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় ভ্যালুগুলো দেখার চেষ্টা করে যে ভুলটা কোথায় হলো। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম লিখি তখন প্রোগ্রামে কিন্তু ভুল হবেই, তাই না? জি স্যার। এটা ইনএভিটেবল। অর্থাৎ মানে there is going to be errors, হ্যাঁ। এই এররটাকে ফাইন্ড আউট করার জন্য যে প্রসেস, সেটাকে বলা হয় ডিবাগিং। ওকে, জি স্যার। তো আমাদের আজকের যে আলোচনা সেটা আসলে বেসিক্যালি আমাদের আজকের আলোচনা হচ্ছে ডিবাগিং। তো এখানে বুঝতে পারতেছো যে আসলে এখানে আমাদের একটা শব্দ আছে, বাগ মাঝে আছে, তাই না? সেটাকে বলা হচ্ছে করতে হবে ডি। অর্থাৎ এই বাগটাকে আমাকে সোর্স কোডের মধ্যে বের করতে হবে। তো বের করার অনেক টেকনিক আছে। অনেকে যেমন খুবই একটা সিম্পল টেকনিক হলো প্রিন্টএফ ব্যবহার করা বিভিন্ন জায়গায়। প্রিন্টএফ, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ যে জায়গাটা মনে হচ্ছে যে এই জায়গাটায় ভুল থাকতে পারে, তখন ওখানে একটা প্রিন্টএফ ইনসার্ট করে দেওয়া। বা এখানে বিভিন্ন জায়গায় আমরা কোড সেগমেন্টের মধ্যে প্রিন্টএফ ব্যবহার করে অনেক সময় আমরা চেষ্টা করি ভুল খুঁজে বের করার, ঠিক আছে? তো আমার স্ক্রিন শেয়ার করলেই কেন যেন সমস্যা করতেছে। দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছ মনে হয় সবাই? জি স্যার। তো জিডিবি, জি স্যার। এটা হচ্ছে আমাদের আজকের টপিক, জিডিবি। তো জিডিবি দিয়ে ডিবাগিং করছো কেউ আছো? না স্যার। আচ্ছা, না থাকলে সমস্যা নাই। তো আমরা আজকে দেখবো যে কিভাবে একটা সিম্পল প্রোগ্রাম কিভাবে জিডিবি দিয়ে ডিবাগ করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটা এখানে একটা একটা প্রোগ্রাম লিখে রাখছি যেটা বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আমি এটা সিম্পল ফ্যাক্টোরিয়াল, তুমি দেখতে পাচ্ছ এখানে কোড, তাই না? জি স্যার। যে একটা নাম্বার এন্টার করব এবং সেই নাম্বারটা আমরা ফ্যাক্টোরিয়াল বের করব এবং ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা সেটা প্রিন্ট করব। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। তো তোমরা জানো যে একটা ফ্যাক্টোরিয়াল হচ্ছে আসলে বেসিক্যালি 1 থেকে ওই n পর্যন্ত অথবা ওই নাম্বার পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল। গুণফল। তো এটা খুবই ইজি টু মানে ডু থিংস। যেমন ধরো আমরা একটা ফর লুপ চালাই, 1 থেকে n পর্যন্ত ফর লুপ চালাবো এবং সেখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো একটার সাথে একটা মাল্টিপ্লাই করতে থাকবো, ঠিক আছে, লুপের মাধ্যমে। প্রতিটি স্টেপে ওই আই গুলা, আই এর যে লুপ ভেরিয়েবলটা আইটা, সেটা মাল্টিপ্লাই করতে থাকবো। ওকে, জি স্যার। আমার শেষে ইভেন্চুয়ালি সেটা আমরা প্রিন্ট করব। তো আমি এই প্রোগ্রামটা আমি যদি এখন কম্পাইল করতে চাই, জি প্লাস প্লাস ফ্যাক্টোরিয়াল। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা a.out ফাইল তৈরি হয়েছে, যেটাকে বলে বাইনারি ফাইল। তো আমি যদি a.out দেই, তাহলে দেখতে পাচ্ছ যে বলতেছে যে এন্টার ইওর নাম্বার। আমি হ্যাঁ, জি স্যার। 3 ইনপুট দেওয়ার পর আউটপুট আসছে দাদা ফ্যাক্টোরিয়াল অফ 3 is 6534। আমার প্রোগ্রাম কি কাজ করতেছে আসলে আদৌ? না স্যার। That means there is something wrong জি স্যার। with my code, with my program. So এই সামথিং রংটাকে বলা হচ্ছে বাগ। অর্থাৎ আমার প্রোগ্রামে বাগ আছে। যখন তোমার এক্সপেক্টেড আউটপুট মিলতেছে না, that means there is somewhere যেখান থেকে আমাদের এই ভুলটা উৎপত্তি হয়েছে, এই ভুলটা হচ্ছে আসলে। এই রুট কজটা বের করতে হলে আমাদের প্রোগ্রামটা আমাকে কি করতে হবে? ডিবাগ করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় ডিবাগিং, এবং এটা একটা প্রোগ্রামিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট।
ইভেন তোমরা যারা প্রোগ্রামিং কন্টেস্ট করো তোমরা জানো যে বেশিরভাগ সময় ইউজ করতে হয় ডিবাগিং এ অনেক সময়, হ্যাঁ, তাই না? আমাদের মিটিংটা এখন না, আমি এখন তো আপনার মিটিং এ ঢুকলে কি ওটা থাকবে মিটিং আছে? এখন তো এক সময় একটা আইডি পাসওয়ার্ড আছে নির্দিষ্ট জন্য এটা আর মনে ল্যাপটপে দিয়ে জানতে দেই এখন নাই। আর উপরে স্যার আইফোন লেখা একজন আছে। ঠিক আছে। সো আমরা এখন কিভাবে এই ভুলটা বের করতে পারি, আমাদের সমস্যাটা আসলে কোথায়, ঠিক আছে? জি স্যার। তাই আমরা ভুল বের করার জন্য আমরা যেটা কাজ করি সেটা হলো আমরা আসলে প্রোগ্রামটাকে কম্পাইল করার সময় একটা নতুন এই যে তখন এখানে আমাদের একটা কম্পাইলের পাশে একটা নতুন একটা অপশন ব্যবহার করবো যেটাকে বলা হয় মাইনাস জি। কি অপশন? মাইনাস জি। মাইনাস জি। তো আমি মাইনাস জি দিয়ে কম্পাইল করবো। এখন আমি এই যে আউটপুট আসলো সেই আউটপুটটাকে আমরা এখন আমরা মাইনাস জি কেন দিব? কারণ হচ্ছে যে মাইনাস জি হচ্ছে তোমরা জানো যে কম্পাইলিং এর সময় হচ্ছে একটা টেবিল তৈরি হয় আর কি, হ্যাঁ, সিম্বল টেবিল বলা হয় এটাকে। অর্থাৎ কম্পাইলার এই কাজটা করে, কম্পাইলিং এর সময় বিভিন্ন ধরনের ভেরিয়েবল আর বিভিন্ন স্ট্যাটাস সবকিছু একটা টেবিলের মধ্যে রাখে। তো আমি মাইনাস জি অপশনটা কম্পাইলারকে বলার উদ্দেশ্য হলো যে কম্পাইলারকে বলতেছি যে এই যে সিম্বল টেবিলটা সেটাকে সেভ করে রাখতে। কি রাখতে? সেটাকে সেভ করে রাখবো। সেভ করে রাখতে। কেন? কারণ পরবর্তীতে ওইটা আমার আসলে ডিবাগিং পারপাস, জিডিবিতে ডিবাগিং করতে হলে তোমাকে মাইনাস জি অপশন দিয়ে সেটাকে কোডটাকে কম্পাইল করতে হবে বাইনারিটা, এবং বাইনারিতে সেই বাইনারিতে সব তথ্য থাকবে। মাইনাস জি অপশনটার কারণে তার বিভিন্ন কম্পাইলার ইনফরমেশন গুলা থাকবে, সেগুলো আমরা জিডিবির মাধ্যমে কি ওয়াচ করার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, ঠিক আছে? যেমন ধরো আমি এখন ফর এক্সাম্পল আমি এখন এই যে আমার বাইনারি ফাইল, আমার আউটপুট ফাইলটা কি বলতো? আউটপুটটা কিন্তু a ডট আউট, তাই না? জি স্যার। a ডট, আর উইন্ডোজের ক্ষেত্রে a ডট exe, হ্যাঁ, এটা তো হলো আমার আউটপুট বা বাইনারি ফাইল, তাই না? মেশিন এক্সিকিউটেবল যেটা বলা হয় মেশিন ফাইল, হ্যাঁ, মেশিন এক্সিকিউটেবল। তো এই ফাইলটা আমরা আসলে আরেকটা কম্পাইলার কাছে আমরা আসলে কি পাস করাই? কম্পাইলারের কাছে আমরা সোর্স কোড। হ্যাঁ, আমাদের যখন কম্পাইল করা হয়ে যাবে, বাইনারি মেশিন ফাইল তৈরি হয়ে যাবে, আমরা যখন ডিবাগ করতে যাবো কোন একটা কম্পিউটার প্রোগ্রামে কি ভুলটা হয়ে যাবে, আমাদের ক্ষেত্রে এখন আউটপুট আসছে 5000, এরকম ধরনের ক্ষেত্রে তখন আমরা আসলে কিন্তু সোর্স ফাইল নিয়ে কাজ করি না, বরং কি করি আমরা আসলে যেটা মেশিন ফাইল তৈরি হয়ে গেছে সেখানে আমরা বাইনারি চেষ্টা করি যে কোথায় ভুল হয়েছে, ঠিক আছে? বাইনারি ফাইল। হ্যাঁ, ডিবাগিং তাহলে কোন ফাইল নিয়ে কাজ করে ডিবাগার? মেশিন ফাইল, বাইনারি ফাইল। বাইনারি মেশিন ফাইল বা বাইনারি ফাইল, এক্স্যাক্টলি। এটাকে বলা হয় জিএনইউ। জিএনইউ জিসিসি যে কম্পাইলার দেখতেছো বা জি প্লাস প্লাস, জি স্যার। জিসিসি বা জি প্লাস প্লাস এদেরই জিডিবি হলো ডিবাগার, জিডিবি। তোমরা কি কেউ কোড ব্লকসে এই যে ইয়া করছো নাকি, স্টেপ ইন, ব্রেক পয়েন্ট বা এগুলা ডিবাগিং এর সময় ট্রাই করছো? স্টেপ ওভার, স্টেপ ওভার? না স্যার। তোমার ডিবাগিং সম্পর্কে তারা পরিচিতই না? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ডিবাগিংটা তো খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি প্রোগ্রামিং কন্টেস্ট তোমরা যারা করো তোমাদের তো ডিবাগিং মানে মাস্ট নো একটা জিনিস, মানে কুইকলি ভুল বের করা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ ধরো একটা সেগমেন্ট ফল হচ্ছে, তুমি একটা কোড করছো, ধরো তোমার 150 থেকে 200 লাইনে একটা বড় কোড করছো, সাপোজ ধরো কোন একটা ট্রি কোড করছো, বাইনারি সার্চ ট্রি। এখন তুমি যখন কোডটা রান করতেছো তুমি বারবার সেগমেন্ট ফল খাচ্ছ, এখন তুমি কোনোভাবে বের করতে পারতেছো না ওই সেগমেন্ট ফলটা কেন হচ্ছে। এটা কি ওই সেগমেন্ট ফলটা কি তুমি প্রিন্টএফ দিয়ে বের করতে পারবা? না স্যার। তো আমরা যেটা করি আসলে আমাদের অ্যাকচুয়ালি ভুল ডিবাগ করার জন্য টুলই আছে একটা, জিএনইউ যেটা বলা হয় জিসিসি এর সাথেই আসে, সেটা বলা হয় জিডিবি। এখন ধরো জিডিবি ডিবাগ করার সময় আমরা আসলে বাইনারি ফাইলটা ব্যবহার করি, তাহলে আমরা কি করব, একটা ইনস্ট্রাকশনটা হলো, কমান্ডটা হলো জিডিবি, তারপর হচ্ছে বাইনারি ফাইল a ডট আউট। এই বাইনারি ফাইলটা আমরা আসলে জিডিবি তারপর স্পেস তারপর হচ্ছে তোমার আর্গুমেন্ট, অর্থাৎ কোন ফাইলটাকে তুমি ডিবাগ করবা। সো আমি a ডট আউট ফাইলটাকে ডিবাগ করব।
ঠিক আছে? জি স্যার। ও এখন দেখো, আমি ইন্টার মারার সাথে সাথে কিছু ইনফরমেশন আসলো যে জিএনইউ জিডিবি অর্থাৎ আমার জিডিবি ভার্সন নাম্বার এবং উবুন্টু ভার্সন এগুলো সব কপিরাইট তথ্যগুলো আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে আমার আর্কিটেকচার সম্পর্কে বলতেছে, এগুলা জাস্ট বিভিন্ন তথ্যগুলো দিচ্ছে, ঠিক আছে? জি স্যার। তো আমি এখন কিন্তু মোটামুটি এই এখন তুমি দেখো আমার কনসোলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন জিডিবি ব্র্যাকেটের মধ্যে এবং এখানে কিন্তু কার্সো আছে জমা আছে, তাই না? জি দেখো স্যার। এখানে আমি কিন্তু এখন জিডিবির মধ্যে আছি, হ্যাঁ। জি স্যার। আমি এখন কিন্তু ডিবাগিং ওই আমাদের যে এ ডট আউট বাইনারি ফাইলটা, আমাদের যে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা, সেটার কিন্তু আমি এখন ভিতরে ঢুকছি। ডিবাগিং করে। জি ও স্যার। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আসলে ডিবাগিংটা করবো কেন, হোয়াই উই নিড দ্য ডিবাগিং, তাই না? জি স্যার। আমাদের স্যার। ডিবাগিংটা আসলে কেন করবো আমি আসলে? রাইট আউটপুটের জন্য হ্যাঁ, স্যার, আউটপুটটা সঠিক আউটপুটটা পাওয়ার যাতে জন্য। সঠিক আসে স্যার। হ্যাঁ, আমাদের আসলে মানে কোথায় এররটা হচ্ছে সেটা তো বের করার জন্য, তাই না, বেসিক্যালি। জি স্যার, জি স্যার। জি স্যার। কিন্তু মানে আমাদের যে এই যে ডিবাগিং এর যে আমরা বলতেছি যে এটা বাইনারি ফাইলের মধ্যে আমরা ডিবাগিংটা করি এবং সেটা স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কোথায় প্রোগ্রামটা প্রবলেমটা ক্রিয়েট করতেছে, সেই সোর্সটাকে ট্রেস করার চেষ্টা করি। তো এইখানে আমরা যেমন ধরো অনেক ধরনের টেকনিক আছে ডিবাগ করার। যেমন ধরো প্রথমে আমরা একটা সাপোজ ধরো মানে আসলে ডিবাগিংটা কিরকম বলো দেখি। ওই যে তোমাদের ক্রিকেট খেলা দেখো না, যে একটা বল আউট হয়ে গেছে, দেখো সাপোজ ধরো মানে রান আউট, পার্টিকুলারলি রান আউটের ক্ষেত্রে এটা খুব হয়। দেখা গেলো যে রান আউট হয়েছে কিনা এটা বুঝতে পারতেছে না ইয়ার, মানে অর্থাৎ ওখানে যে ফিজিক্যাল যে আম্পায়ার থাকে, সে কি করে, সে তখন কম্পিউটার মনিটরে পাঠা দেয়, তাই না? অর্থাৎ ওই সিচুয়েশনটা এত ফাস্ট ঘটে যায় যে আসলে বোঝা যায় না যে আসলে এক্স্যাক্টলি আউট হয়েছে কিনা। তখন আমরা কি করি এটাকে বলতো, বলটাকে তো আমরা কি করি কম্পিউটারে স্লো করে দেই, হ্যাঁ, আস্তে আস্তে করে দেখি, ওয়ান স্টেপ এট এ টাইম, তাই না? জি স্যার। জি স্যার। মানে ধরো আমাদের যদি 3 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে আমরা 3 সেকেন্ডে যদি হতে 400 ফ্রেম থাকে, তোমরা জানো একটা ভিডিও তো অনেকগুলো ফ্রেম নিয়ে গঠিত হয়, মানে আসলে মানে একটা 3 সেকেন্ডের স্যার। ভিডিও দেখা গেল ওখানে 400টা ছবি আছে, জি স্যার। স্টিল পিকচার, ওই 400টা স্টিল পিকচার মিলে কিন্তু একটা 3 সেকেন্ডের ভিডিও হয়, তাই না? জি স্যার। জি স্যার। তখন আমরা করি কি, ওই ফ্রেম বাই ফ্রেম দেখা শুরু করি। যত বেশি ফ্রেম তত বেশি একুরেটলি দেখা যাবে এটা, তাই না? অত স্লো দেখা যায় সম্ভব, তাই না? জি স্যার। তো আমরা আসলে এই ডিবাগিংটা হচ্ছে তাই। আসলে আমরা কি করব, আমাদের এখন একটা বাইনারি ফাইল আছে, ভুলটা কোথায় হয়েছে সেটা বের করার জন্য আমরা এখন স্টেপ বাই স্টেপ স্লোলি বাইনারি ফাইলটাতে মুভ করব, ফ্লোটা একটা মানে অর্থাৎ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমরা এখন স্লোলি মুভ করতে যাব। এবং পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি সন্দেহ হয় যে আমরা যদি সাসপেক্ট করি যে এই পার্টিকুলার সেগমেন্টে হয়তো ভুলটা আছে, তাহলে আমরা সরাসরি ওইতম লাইনে গিয়ে আমরা কি করব, মানে ওয়াচ করার চেষ্টা করব। মানে আমরা কি করি, বারবার দেখি সেটা ডিবাগিং এ এটাকে বলা হয় ওয়াচ করা। কোন একটা পার্টিকুলার ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে ওই পার্টিকুলার মোমেন্টে কি হচ্ছে এরকম, অথবা কোন একটা পার্টিকুলার লাইন নাম্বারে অথবা ফাংশনে ওইখানে প্রোগ্রামটাকে পজ করে দেওয়া, কিছুক্ষণের জন্য থামাই দেওয়ার পর দেখতে হবে যে ওই সময় ভেরিয়েবল গুলা কি আছে। আমি যেখানে এররটা আসছে পার্টিকুলার ইন্টারেস্ট অফ মানে পার্টিকুলারলি আই এম ইন্টারেস্টেড টু সাম ভেরিয়েবল, যেমন ধর এই ক্ষেত্রে আমরা লুপ ভেরিয়েবল দিতে পারি আই, বা আমরা যেখানে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা নিই নাম্বার, এই পার্টিকুলার ভেরিয়েবল গুলো তখন আমরা কি করতে পারি, একটা ওয়াচ করতে পারি, দেখতে পারি যে আসলে ওই পার্টিকুলার মোমেন্টে কি ঘটতেছে, আসলে ঝামেলাটা কোথায়। সাপোজ ধরো আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি এখন কিন্তু ওই বাইনারি ফাইলের মধ্যে আছি এবং আমি কিন্তু এটা এখন ডিবাগিং মোডে আছে। আমি এখন কি করব, আমি আগে দেখবো যে কোডটা কি আছে আসলে। লিস্ট নামে একটা কমান্ড আছে, এখন আমি কিন্তু লিস্ট করলাম এবং কোডটা কিন্তু দেখাচ্ছে এখানে, তাই না? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। এই দেখো কোডটা। এখন তুমি লক্ষ্য করো এখানে কিন্তু লাইন নাম্বার দেওয়া আছে, তাই না? জি স্যার। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে ঝামেলাটা তোমার কাছে কি মনে হচ্ছে? মনে হয় লুপের মধ্যে কোনো ঝামেলা হতে পারে, ঠিক আছে? তো লুপ কত নাম্বার লাইনে আছে? 10 নাম্বার লাইনে ধরো, হ্যাঁ, ঠিক আছে? 10 নাম্বার লাইনে মানে এখানে আমাদের তো আসলে ফ্যাক্টোরিয়াল মানটা কি আসতেছে, ভুল আসতেছে, তাই না? জে এর ভ্যালু স্যার ইনসার্ট করা লাগে। হ্যাঁ, তো আমরা যে এর ভ্যালুটা ওয়াচ করবো এই জায়গাটাতে 10 নাম্বার লাইনে। তো এটা এখানে যদি আমি প্রোগ্রামটার এক্সিকিউশন আসে এখানে যদি থামাই দেই,
এখানে যদি আমি এখন স্টেপ স্লোলি দেখি, ইস ওয়ান স্টেপ এট এ টাইম, তাহলে কিন্তু আমাদের হঠাৎ ভুলটা বের হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমি এখন কি করব, ব্রেক করব, BREAK, ব্রেক নামে একটা কমান্ড আছে। কত নম্বর লাইনে ব্রেক করব? 10 নম্বরে 10 বলে দিব, ঠিক আছে? জি স্যার। তো এটাকে বলা হয় সেটিং এ ব্রেক পয়েন্ট। মানে এটা ঠিক ওইরকম যে ধরো একটা 4 সেকেন্ডের একটা হচ্ছে রান আউট হয়েছে কিনা একটা ভিডিও, পার্টিকুলার একটা সেকেন্ড যেখানে বলটা অর্থাৎ লাইনটা ব্যাটের সাথে টাচ করছে ওইখানে আসে ব্রেক করা, তাই না? আরো ক্লোজলি দেখা জি স্যার, বুঝতে পেরেছি। যে আউটটা হয়েছে কিনা। তো এখানে তাই করতেছি আমি, কিন্তু যে অত কিছু আমার আমার সন্দেহ হচ্ছে যে এর ভ্যালুতে ঝামেলা আছে, ওই জন্য আমি সরাসরি 10 নম্বর লাইনে গিয়ে আমি প্রোগ্রামটা কি করব, থামাই দিব এক্সিকিউশনটাকে। কারণ আমার কিন্তু অলরেডি বাইনারি ফাইলটা তৈরি হয়ে গেছে, এক্সিকিউটেড ফাইল, তাই না? আমি কি করতেছি, ওর ফ্লোটাকে গিয়ে 10 নম্বর লাইনে গিয়ে থামাবো, থামাই দেখবো যে এখানে এর ভ্যালুটা আসলে কি সমস্যা। জি স্যার। তাহলে আমি এখন ব্রেক পয়েন্ট করলাম 10 নম্বর লাইনে, ব্রেক, তারপর হচ্ছে লাইন নাম্বার, ঠিক আছে? আমি ইচ্ছা করলে এখানে ফাংশন নামও দিতে পারি, যদি যে কোনো ফাংশন নামে, ব্রেক মেইন হতে পারে, মেইন ফাংশনে শুরু হবে ব্রেকিংটা, বা কোনো একটা পার্টিকুলার ফাংশনে হতে পারে, অথবা লাইন নাম্বারে। আমি 10 নম্বর লাইনে করলাম। ইন্টার মানের সাথে সাথে কি আসছে দেখো, যে ব্রেক পয়েন্ট 1, একটা ব্রেক পয়েন্ট তৈরি হলো, যেটা কত নম্বর, এখানে হচ্ছে একটা পার্টিকুলার অ্যাড্রেস দিছে, তাই না? জি স্যার। অর্থাৎ ওইটা তো ওই পার্টিকুলার 10 নম্বর লাইনের যে ইনস্ট্রাকশনটা, সেটা তো অবশ্যই কোথাও না কোথাও আছে মেমোরিতে, তাই না? জি স্যার। তো মেমোরি লোকেশনটা বলতেছে এই এত নাম্বার লোকেশনে আছে, একটা হেক্স ভ্যালু বলতেছে, এবং সেটা কোথায়, factorial.c নাম্বারের ফাইলে, এবং লাইন নাম্বার 10-এ, ঠিক আছে? ওকে, জি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে আসে এখন আমরা প্রোগ্রামটা হচ্ছে রান করব, ঠিক আছে? রান, ঠিক আছে? এখানে আসে আমরা এখন দেখবো যে কাহিনীটা কি নেক্সট। এখন আমি রান করা মানে হচ্ছে যে আমাদের এখানে আসে কিন্তু প্রোগ্রামটা রান ডাউন করবো না, এই যে ব্রেক পয়েন্টে একটা সেট আপ করছি না, জি স্যার। এখানে আসে কিন্তু থেমে যাবে প্রোগ্রামটা, বুঝছো? আর আগাবে না সামনে। 10 নম্বর লাইনে আসে এক্সিকিউশনটা থেমে যাবে, জাস্ট ব্রেক, বুঝতে পারছো? জি জি স্যার, স্যার, বুঝতে পেরেছি। ব্রেক হবে। হ্যাঁ, যখনই আমি রান কমান্ড দিব তখন কিন্তু প্রোগ্রামটা স্টার্ট থেকে শুরু করে 1 নম্বর লাইন থেকে 10 নম্বর লাইনে এসে দেখবা যে ব্রেক হয়ে গেছে। জি স্যার। এই দেখো, আমি রান কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি আসতেছে, যে স্টার্টিং প্রোগ্রাম এ ডট আউট, তাই না? জি স্যার। এ ডট আউট প্রোগ্রামটা ওরা স্টার্ট করলো, করার পরে সাথে সাথে এন্টার দ্য নাম্বার নামে একটা অপশন আসছে। তার মানে আমরা এখন 6 নম্বর লাইনে আছি। হ্যাঁ, জি স্যার। তো আমরা নাম্বার দেই 3 দিছিলাম। তো আমি এখন যদি এন্টার মারি, সাথে সাথে 6, 7, 8 এগুলা কিছুই আর দেখালো না, তাই না? চলে আসলো কত নম্বরে? 10 নম্বর। আমি যেখানে ব্রেক দিছিলাম, এই যে ব্রেক পয়েন্টে, ব্রেক পয়েন্ট 1 কোন ফাংশনে, মেইনের ভিতরে, এবং এই factorial.c ফাইলে, এবং 10 নম্বর লাইনে আমি এখন থামছি। দেখো 10 নম্বর লাইনটা হচ্ছে j ইকুয়াল টু j ইন্টু i, কি ঠিক আছে? স্যার। জি স্যার। আমরা কিন্তু এখানে প্রোগ্রামটা চলে আসছে, এখানে কিন্তু থেমে আছি, আমি কিন্তু সামনে যাইনি, প্রোগ্রামটা কিন্তু অলরেডি এখানে ডিবাগিং মোডে আছে এবং থেমে আছে। এখন সাপোজ ধরো আমার সন্দেহ হচ্ছে যে আমার যেহেতু জে এর ভ্যালুটা আমি প্রিন্ট করতেছি, তার মানে জে তে ঝামেলা। আমি এখন চেষ্টা করব জে এর ভ্যালুটা এখন রাইট নাও কি অবস্থা আছে। তাহলে প্রিন্ট, আমি এখন ওই জে এর ভ্যালুটা কি করব, জে এর ভ্যালু প্রিন্ট করব। প্রিন্ট জে। দেখো তো প্রিন্ট জে এর ভ্যালুটা আসছে 32,700 গার্বেজ ভ্যালু। গার্বেজ ভ্যালু আছে। তার মানে কি, তার মানে ও আচ্ছা, আমি এখন মাথায় কাজ করবো, ও আচ্ছা, আমি তো জে এর মানটা ইনিশিয়ালি করি নাই, তাই এই জন্য এত বড় ভ্যালু আছে। কারণ স্টার্টিং এ তো এত বড় ভ্যালু আসার কথা না জে এর মান। জি স্যার। মানে কেবল ফাংশনটা এই লাইনটা ফার্স্ট টাইম এক্সিকিউট হচ্ছে, অথচ জে এর মানটা আসতেছে 32,000। তার মানে বুঝতে পারতেছো যে জে এর মানটা এখানে ইনিশিয়ালাইজ করা হয়নি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমি যদি এখানে স্টেট জে ইকুয়াল টু, তাহলে আমি 1 ইয়ে করলাম, ঠিক আছে? ইয়েস, এন্টার নাম্বার 3, এখানে থামলো, রান, নো। ও আচ্ছা, রিস্টার্ট করতে হচ্ছে। দাও, তো আমরা এখন কি করব, এখন আমরা হচ্ছে যে আমরা ওই এররটাকে কারেক্ট করব, তাই না? জি স্যার। সাপোজ ধরো আমরা ওই এররটাকে, আচ্ছা আমি অন্য আর কিছু ভেরিয়েবল আমি সাপোজ ধরো প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট আই, আই এর মানটা এই অবস্থায় 1 আছে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে প্রিন্ট নাম্বার, ঠিক আছে? প্রিন্ট নাম্বার হচ্ছে কত? 3। তো এই যে এখন এই অবস্থা আছে কিন্তু, হ্যাঁ, আমরা যদি নামের ভ্যালুটা 3, এই জন্য 3 আসে। সো এইভাবে কিন্তু আমরা
এখন আমি কিন্তু এই তো ওখানে যে ব্রেক পয়েন্টে আমরা আছি, যে ব্রেক পয়েন্টে যে ইকুয়াল টু জে ইনটু আই, কারেন্টলি কিন্তু আমরা এই অবস্থায় আছি, ঠিক আছে? জি স্যার। তো আমরা কিন্তু ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারি, অথবা নেক্সট ইনস্ট্রাকশন একটা করে ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করতে পারি। তো আমি প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি, কন্টিনিউ এন্ড কন্টিনিউ। আমরা যখন কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ করলাম, দা ফ্যাক্টরিয়াল অফ 3 ইজ এটা আমরা কেন এটা আসলো, কারণ হচ্ছে প্রোগ্রামটা আসলে এখন তো আমরা এররটা ঠিক করিনি, তাই না? না স্যার। জি স্যার। আউটপুট আসলে হচ্ছে এটা। তো আমরা যদি এখন প্রোগ্রামটা ঠিক করি, আমরা তাহলে এটা জিডিবি ডিবাগারটাকে আমরা যদি কুইট করে দিই, ঠিক আছে, বের হয়ে চলে আসলাম, তাহলে আমরা এখন একটু এটা ঠিক করি, factorial.c। তাহলে আমরা এখানে কি করব, j এর মানটা ইনিশিয়ালাইজ করব, এই তো জি স্যার। j এর মানটা আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করব, j ইকুয়াল টু 1, ঠিক আছে? এখন আমরা এটাকে সেভ করব। I less than equal হবে না নাম্বার? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওইটা আমরা পরবর্তীতে আরো মানে ওটাও দেখবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এটা খুব ছোট প্রোগ্রাম, তো ওই জন্য তোমরা হয়তো বা খুব ইজিলি চোখে পড়তেছে, কিন্তু হয়তো বড় প্রোগ্রামের ক্ষেত্রে নাও পড়তে পারে, ঠিক আছে? জি স্যার। তো আমরা এখন এটাকে আবার কম্পাইল করব, কারণ আমরা আবার a.out করব, কারণ নাম্বার 3 দিব। এবার আসলো কি, দা ফ্যাক্টরিয়াল অফ 3 ইজ 2 আসছে, এবারও বলতেছে, তাই না? স্যার। তো এবার আমরা আরো কিছু আছে যেটাকে বলা হয় সি কন্টিনিউ, আর একটা হলো স্টেট, অর্থাৎ আমরা নেক্সট করতে পারি, ঠিক আছে? জি স্যার। কিভাবে স্যার, স্টেপ? হ্যাঁ বলো। স্যার, এটা যে প্রিন্ট করে দেখার মতোই তো হইলো এখন যে করলাম কাজটা আমরা, মানে কোডের ভিতরে যে প্রিন্ট করে দেখি। কিন্তু এটা তো ছোট কোডের জন্য সহজে হলো, কিন্তু বড় কোডে তো প্রিন্ট অনেকগুলো করা লাগবে। না, আমরা তো আগে গেস করে নিলাম যে 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 ভুল আসছে ওই জায়গাটা প্রিন্ট করে দেখলাম, যেমন করে দেখি এরকম কাছাকাছি হইলো। হ্যাঁ, প্রতীক যেটা বলতেছো ঠিক আছে। আমরা তো নরমালি যখন ছোটখাটো কোড করি না, তখন প্রিন্টএফ দিয়ে কাজ হয়ে যায়, বুঝতে পারছো? কিন্তু স্যার আমাদের জিডিবি তো মেইন কাজটা হচ্ছে কোন জায়গায় ইররটা সেটা খুঁজে বের করা না স্যার? হ্যাঁ, এই আমি তো কেবল এটা জিডিবিটা কিভাবে ব্যবহার করে, জি স্যার। মানে আমরা পার্টিকুলার একটা লাইন নাম্বারে গিয়ে আমাদের সন্দেহ হয়, ওইখানে গিয়ে আমরা বিভিন্ন ভেরিয়েবল গুলো ওয়াচ করতে পারতেছি না। জি স্যার। ব্যাপারটা বুঝো, আমি কিন্তু মানে প্রোগ্রামটাকে পজ করে দিছি ওই এট দ্যাট মোমেন্টে গিয়ে, অথবা কোনো একটা ফাংশনে গিয়ে। আর তুমি কি করতেছো, তোমার প্রিন্টএফটাকে তুমি জি যদি স্যার। বের করতে চাও, তাহলে পুরো হোল প্রোগ্রাম ইউজ করতে হচ্ছে, তাই না? জি স্যার। সবগুলা জিনিস আগে কনসিডার করা জি লাগছে। স্যার, মানে কোডটাই চেঞ্জ করে দিতে হচ্ছে, মানে হ্যাঁ, ফুললি মানে মানে তোমাকে প্রিপেয়ার থাকা লাগতেছে জি স্যার, বুঝতে পারছি। ব্যাপারটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা দেখালাম, এটা হলো যে তোমার ম্যানুয়াল ডিবাগিং, অর্থাৎ আমি পার্টিকুলার আমি জানি যে এই ফাংশনই হয়তো বা গন্ডগোল থাকতে পারে, তখন আমি কিন্তু এই কাজটা করতে পারি, নেক্সট করে দেখতে পারি। জি কিন্তু স্যার। অ্যাকচুয়ালি আরো ধরো গুরুতর এরর, বিশেষ করে মেমোরি লিকিং বা অন্যান্য পয়েন্টার এরর গুলো, তখন কিন্তু তোমার ইভেন প্রিন্টএফও তুমি পারবা না, প্রিন্টএফ দিয়ে পারবা? না স্যার, স্যার। রানটাইম এরর। তখন একমাত্র ভরসা এদের একটা আছে, সেটা হলো হয় ব্যাক ট্রেস নামে একটা অপশন আছে। আমরা স্ট্যাকে, অর্থাৎ আমরা যখন একটা ফাংশন কল করি, তখন কিন্তু একটা ফাংশন আরেকটা ফাংশন কল করে, আবার একটা ফাংশন আরেকটা ফাংশন কল করে, এগুলো কিন্তু একটা স্ট্যাকে জমা হয়। হ্যাঁ, এবং স্ট্যাকটা কি জিনিস এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে আসলে স্ট্যাকটা এই উইন্ডোতে কি আমি এখানে আমার জুমটা এদের মধ্যে বাগ আছে, বুঝছো? এদের লিনাক্সের মানে উবুন্টু ভার্সনে এদের জুমের। আপনি মিটে ক্লাস নিতে পারেন, গুগল মিটে অবশ্য আমি জানি না আমি এগুলো সব অপশনগুলো আছে কিনা। স্ক্রিন শেয়ারিং এ অপশন আছে। স্ক্রিন শেয়ারিং এবং নোট করার অপশন আছে স্ক্রিনের মধ্যে। আচ্ছা, আছে। আমরা নেক্সট ক্লাসে ট্রাই করবো হয়তো। হ্যাঁ, ওকে স্যার। আছে নোট করার অপশন। আচ্ছা, যাই হোক, তো আমরা এই সেটা একটা ব্যাক ট্রেস নামে একটা কমান্ড আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি তখন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ব্যাকটেস্টটা কিভাবে ব্যবহার করব? ব্যাকটেস্টটা বেসিক্যালি আমরা যেমন সাপোজ আমরা যখন রান করলাম কোনো একটা প্রোগ্রাম, ঠিক আছে, আমি যখন রান করলাম, এই রান যখন করলাম, তখন তো প্রোগ্রামটা গিয়ে
রান হবে এবং এই ডিবাগিং মোডে যখন থাকবে না, তখন ওই সেগমেন্ট ফল যেখানে আছে এখানে আসে কিন্তু প্রোগ্রামটা থেমে যাবে। জি স্যার। মানে প্রোগ্রামটা যখন ক্র্যাশ করবে তখন কিন্তু ওই জায়গায় এসে কিন্তু ডিবাগিং মোডটা কি হবে, থেমে যাবে। তখন আমরা কি করব, যে এই পজিশনটা আমি কোথায় থেকে আসলাম, তখন ওই পজিশন থেকে আমাকে কি করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, বিটি অথবা ব্যাকট্রেস। ওইখানে যখন তুমি ব্যাকট্রেস করবে না, তখন তুমি ওখান থেকে তুমি গো ব্যাক করতে পারবা, মানে রিকারশনের উল্টো পাশে ঘোরার দিকে, যেমন রিউইন্ডিং বলে যেটাকে, রিওয়াইন্ডিং করতে পারবা, ব্যাকট্রেস করতে পারবা। যে আসলে যেখানে আমি এই পয়েন্টে এসে ক্র্যাশ করলো প্রোগ্রামটা, তারপর তুমি আমি ঠিক প্রোগ্রামটা ঠিক আগের কোন স্টেপে ঠিক ছিল, এভাবে আস্তে আস্তে আগাইতে পিছনের দিকে হাঁটতে হবে। হ্যাঁ, ধরো তুমি একটা রং ওয়েতে চলে আসো, তুমি এখন ব্যাক ট্র্যাক করে দেখবা যে কোন রাস্তা দিয়ে তুমি ভুল পথে আসো। এই যে এটা বললাম ব্যাকট্রেস। তো এই ব্যাকট্রেস অপশনটা খুবই বেশ পার্টিকুলারলি সেগমেন্ট ফল নামে এই একটা এরর খুব মাঝে মধ্যে, তোমরা ধরো বড় প্রোগ্রাম পেলে এরর এগুলা নিয়ে কোথায় ঝামেলা হয়, মেমোরি অ্যাক্সেসিং বা এই ধরনের ট্রি বা অন্যান্য ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে এই এররগুলো খুব হয় এবং সেগুলা ডিবাগ করা খুব ডিফিকাল্ট, যে কোথায় এররটা হচ্ছে আসলে পার্টিকুলারলি। তখন কিন্তু এই ব্যাকট্রেস অপশনটা কিন্তু খুবই পাওয়ারফুল, মানে আমাদের সেগমেন্ট ফলটা কোথায় ঘটতেছে, কোনতম লাইনে ঘটতেছে, সেটা আমরা ওইটার মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা আমরা ইভেন তোমরা দেখলা যে লিস্ট আমরা পার্টিকুলারলি এই লিস্ট নামে তুমি দেখলা যে আমি পার্টিকুলার একটা সোর্স ফাংশনও দেখতে পারি, যে কোথা থেকে সোর্সটা আসে, কোথা থেকে ঝামেলাটা হলো এবং ওই ঝামেলার অংশের সোর্স ফাইলটা আসলে কোথায়, এটা আমরা করতে পারি। তো মোটামুটি এই কমান্ডগুলো তোমরা, আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, যেটা তোমাকে করতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। এই বিভিন্ন কমান্ডগুলো, যেমন ব্রেক পয়েন্ট, কিভাবে ব্রেক পয়েন্ট করে সেট করতে হয়, তারপরে সোর্স কোড, প্রোগ্রাম এক্সিকিউশন, কন্টিনিউ বাই স্টেপ ওভার, এই জিনিসগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা পার্টিকুলার কোনো একটা কোডে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা আছে যে এক্সামিনিং দ্য স্ট্যাক। আমি এই শেয়ারিংটা তোমাদের অপশন করি, আমার একবার শেয়ারিং শুরু হলে ওইটা স্টপ হয় না, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি তোমাদের সাথে একটা ছবি শেয়ার করি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। এইখানে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের সোর্স কোডের কম্পিউটার মেমোরিতে কি অবস্থা হয়, হ্যাঁ, কোথায় কি থাকে আসলে। তুমি দেখতে পাচ্ছ যে মেমোরিতে যে হাই যে অ্যাড্রেস গুলোতে, এবং কিছু অ্যাড্রেস আছে নিচের দিকে লো অ্যাড্রেস। হাই অ্যাড্রেস গুলোতে সবচেয়ে টপে থাকে হচ্ছে কমান্ড লাইনে। তুমি যদি কোনো তোমার প্রোগ্রামে আর্গুমেন্ট পাঠাও, তোমরা কি কমান্ড লাইনে কখনো আর্গুমেন্ট পাঠাইছো? এরকম কোনো প্রোগ্রাম করছো কমান্ড লাইনে আর্গুমেন্ট অথবা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করছো কোন একটা প্রোগ্রামে? না স্যার। এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কি বা কমান্ড লাইন আর্গুমেন্ট কি? প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা কিছু হ্যাঁ, কি যেন কে যেন বলতেছিলা, উত্তর দিচ্ছিলা। স্যার প্রোগ্রাম শুরু হওয়ার আগে কমান্ড লাইনে স্যার কিছু ভেরিয়েবল মান পাস করা যায়। হ্যাঁ, কোন একটা প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তাকে কিছু আর্গুমেন্ট পাস করাটাই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। অর্থাৎ কোনো একটা এ ডট আউট এর পাশাপাশি তুমি কি দিবা, কিছু ভ্যালু পাস করবা, মানে কিছু একটা ভেরিয়েবল পাস করবা, সেটাকে বলা কমান্ড লাইন আর্গুমেন্টস। এই তোমাকে কখনো কমান্ড লাইন আর্গুমেন্টে কিভাবে পাস করে এবং সেটা কিভাবে রিসিভ করে এগুলা এই ধরনের কোড করছো ওখানে কেউ? না স্যার, করা হয়নি। আচ্ছা, তোমরা যেমন আরেকটা সেকেন্ডারি ফাংশনকে তোমরা অ্যাটলিস্ট তুমি নিজে নিজে ফাংশন বানাইছো তো নাকি? জি স্যার। মানে তোমরা ইউজার ডিফাইন ফাংশন বানাইতে পারো তো নাকি? জি স্যার। সবাই পারো? জি স্যার। আচ্ছা, যাই হোক, তো তাহলে আজকে আমাদের যে আলোচনা সেটা হলো আমাদের
একটা প্রোগ্রামে কিভাবে আমরা ডিবাগ করবো, এই তো? জি স্যার। এবং ডিবাগে কিভাবে আমরা জিএনইউ যে ডিবাগার যেটাকে বলা হয় জিডিবি ব্যবহার করে আমরা কিভাবে ব্রেক পয়েন্ট সেট করতে পারি এবং পার্টিকুলার ব্রেক পয়েন্টে বিভিন্ন এনভায়রনমেন্ট ভেরিয়েবল অর্থাৎ ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো ওয়াচ করতে পারি। এবং আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আর কমান্ড লাইন আর্গুমেন্ট হচ্ছে যে কোনো একটা ফাইলের অর্থাৎ কোনো একটা মেইন প্রোগ্রাম সেটা কিভাবে ইনপুট নিতে পারে। তোমার নর্মালি মেইন ফাংশনের ভিতরে স্ক্যানআপ করে ইনপুট নাও, কিন্তু আমি মেইন ফাংশনটা কল করার সাথে সাথে আমার কিছু ভ্যালু অটোমেটিক্যালি চলে আসবে, ধরো ইনিশিয়ালাইজড হবে। সেটা করা একমাত্র ওয়ে হলো টার্মিনালের মাধ্যমে। তুমি যখন বাইনারি ফাইলটা কল করবা, রান করবা a.out, সাথে সাথে a.out এর পাশেই তোমাকে ওই আর্গুমেন্টগুলো পাস করতে হবে, যে আর্গুমেন্টগুলো তুমি মেইন ফাংশনের মধ্যে ক্যাচ করবা, ঠিক আছে? তো এটাকে হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। আরেকটা যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সেটা হলো সিস্টেমের কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকে, সেটা মাঝে মধ্যে আমাদের দেখার প্রয়োজন হতে পারে। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেমন হয়তো পাথ হতে পারে, পার্টিকুলার একটা পাথ, লাইব্রেরি পাথ। তো এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আমরা আরো ডিটেল জানবো। আচ্ছা, আমি যে তোমাদের যে ইমেজটা শেয়ার করছিলাম, সেখানে সবচেয়ে উপরে হাই অ্যাড্রেস ছিল হচ্ছে স্ট্যাক নামে একটা অপশন ছিল, তাই না? জি স্যার। তারপরে ছিল হচ্ছে স্ট্যাক এরিয়া, তারপর ছিল হিপ এরিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অন্যান্য আনইনিশিয়ালাইজড বা ইনিশিয়ালাইজড ডেটা। তো তারপর হচ্ছে লো অ্যাড্রেস, সবশেষে থাকে হচ্ছে টেক্সট। তো এই মেমোরি, আমি তোমাদের একটা আর্টিকেল দিয়ে দিব, মেমোরি লেআউট অফ এ সি প্রোগ্রাম। তোমরা এই আর্টিকেলটা একটু পড়বা, ঠিক আছে? ওকে স্যার। এই যে আমি তোমাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে। আচ্ছা, তো ওইটা আমরা দেখলাম হচ্ছে ডিবাগিং। হ্যাঁ, তো ডিবাগিংটা আমরা তোমাদেরকে আমি আর্টিকেলটা দিয়ে দিব, আমি কাজ দিব কিছু, সেই কাজগুলো তোমরা ওটা দিয়ে করবা, ঠিক আছে? ওকে স্যার। তো আজকে আমরা আর কিছুক্ষণ ক্লাস নিব, দিয়ে শেষ করব। তো এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা তোমাদের আর্টিকেল দিয়েছিলাম, যে একটা কুইক ইন্ট্রোডাকশন টু ওওপি। তো মোটামুটি কিন্তু আমরা টুলগুলো নিয়ে আলোচনা করলাম, তাই না? যেটা নিয়ে আমরা আসলে প্রোগ্রামিং করব। তো ওগুলা টুলগুলা আলোচনা করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে প্রোগ্রামিং অ্যাকচুয়ালি করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমাদের যেটা আমি বলেছিলাম যে আসলে মেইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু বেসিক্যালি আমাদের রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো সেখানে আমরা কিন্তু সফটওয়্যার রিইউজেবল করার জন্য কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ব্যবহার করি, যেখানে এটা মেইন যে কম্পোনেন্ট সেটা হলো ক্লাস। এটা হলো ক্লাসটা হলো কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক। আসলে একটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসিডিউর ল্যাঙ্গুয়েজে যে সমস্যাটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে নর্মালি এইভাবে অর্গানাইজ করা থাকে। একটা সি ফাংশন কি হয়, প্রথমে হেডার, গ্লোবাল, তারপর ফাংশনগুলো থাকে, তারপর মেইন ফাংশন। সো এখানে কিন্তু বেসিক্যালি কোনো কিছুই হচ্ছে এই যে বলতেছে ইজ নট ওয়েল এনক্যাপসুলেটেড। এনক্যাপসুলেশনটা কি আসলে? প্যাক্ট না আসলে। সাপোজ ধরো তুমি ফাংশন ওয়ানে কিছু ভেরিয়েবল ব্যবহার করছো, আবার গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করছো, আবার যদি ভেরিয়েবলটা আবার যদি ইউজ করো, তাহলে কিন্তু বিশাল ঝামেলা, তাই না? একই ভেরিয়েবল একই প্রোগ্রামের মধ্যে মানে বিভিন্ন হানি ইউজ হলে তখন কিন্তু কনফ্লিক্ট হবে, ঠিক আছে? এই নতুন প্রোগ্রামার অনেক সময় এই ভুলগুলো করে। সাপোজ ধরো আই ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল, 4টা ফর লুপ, নেস্টেড ফর লুপ আছে। প্রথম আউটার ফর লুপে আই ব্যবহার করছে, আবার ভিতরে আই ব্যবহার করছে, তাহলে কিন্তু এটা বিশাল কনফ্লিক্ট হয়ে যাবে, তাই না? প্রোগ্রামটা ঠিকমতো কাজ করবে না। তো জি স্যার। এই ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা আসলে মানে খুব ওপেন একটা ল্যাঙ্গুয়েজ, এটা আসলে খুব একটা ওয়েল এনক্যাপসুলেটেড না, ঠিক আছে? সি অথবা suffers from notable drawbacks in creating reusable software component. এটা আসলে রিইউজেবল না আসলে, হ্যাঁ, এটা একটা প্রবলেম। মানে এখানে যেমন the programs are made up of functions are often not reusable. It is very difficult to copy a function from one program to reuse in another program, ঠিক আছে? Because the function is likely to reference the headers, the global variables and other functions. In other words, functions are not well encapsulated as a self-contained reusable unit. মানে এটা ডিপেন্ডেন্সি অনেক থাকে, তাই না? গ্লোবাল ভেরিয়েবলস আবার নিচে আরেকটা ফাংশন কল করতে পারে। এই জিনিসটা আবার নতুন একটা প্রোগ্রামে, অন্য একটা সোর্স কোড, অন্য একটা প্রজেক্টে ইউজ করাটা আসলে অনেক ক্লামজি এবং ডিফিকাল্ট। ইউজ করা যাবে না তা না, বাট অনেক সময় রিইউজেবল ইউনিট হিসেবে ব্যবহার করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? Procedural languages are not suitable for high level abstractions for solving real life problems. For example, C program uses constructs such as if else, for loop, array function, pointer.
which are low level and hard to understand real problems such as customer relationship, CRM, customer relation. আসলে সাপোজ ধরো আমরা নরমালি সি প্রোগ্রামে কি শিখছি, ধরো ডেটা রাখার উপায় কি, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এগুলা, তাই না, বেসিক ডেটা টাইপ। কিন্তু আসলে কি রিয়েল ওয়ার্ল্ডে কি এরকম কোনো ডেটা টাইপ আছে? রিয়েল ওয়ার্ল্ডে ডেটা টাইপ সাপোজ ধরো আছে হয়তো, বা এগুলা হচ্ছে পার্ট অফ দ্য রিয়েল ডেটা টাইপ। সাপোজ ধরো রিয়েল ডেটা টাইপ হতে পারে একজন স্টুডেন্ট, একজন কাস্টমার, একজন কাস্টমারের সাথে রিলেটেড হতে পারে তার নেম হলো একটা স্ট্রিং, তার এজ হতে পারে একটা ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, মানে এই যে বেসিক যে ডেটা টাইপগুলো তোমরা সি প্রোগ্রামে শিখছো সেগুলো তার পার্ট হতে পারে একটা রিয়েল অবজেক্টের, রিয়েল ডেটা টাইপের। ঠিক আছে? ধরো এই 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 যে এই একটা কম্পিউটার সোকার গেম, হ্যাঁ, মানে এই যে এই লো লেভেলের জিনিসগুলো এগুলো আসলে সিতে বেটার। কিন্তু যখন তোমার এরকম ধরনের রিয়েল প্রবলেম সলভ করবা, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ধরো কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম বা কোনো একটা ব্যাংকিং এ, এখানে কিন্তু সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট নিয়ে আগানো হয়। এটাকে বলে হাই লেভেল অ্যাবস্ট্রাকশন বলতেছে, হাই লেভেল অ্যাবস্ট্রাকশন ফর সলভিং রিয়েল লাইফ প্রবলেমস। মানে এত বেসিক না, হ্যাঁ, একটু উপরের লেভেলে চিন্তা করা। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। নাজান দিয়ে দিছে আজকে, তাহলে তোমরা ডিবাগিংটা আমি হোম টাস্ক দিয়ে দিব, সেটা করবো। ওকে।